নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আমাদের চ্যানেল লিটারেচার স্টাডি অ্যাট হোম থেকে স্বাগত জানাই। আজকে আমরা বিশ্ব সাহিত্যের দরবার থেকে আবারও একটি গুরুত্বপূর্ণ টেক্সট নিয়ে চলে এসেছি। আজকের টেক্সটটি দেশভাগ বা পার্টিশন সাহিত্যের একটি অংশ। টেক্সটটির নাম হচ্ছে নির্বাসন, বা আমরা যাকে এক্সাইল বলি। ওকে, সো এই নির্বাসন বা এক্সাইল এটি হাসান আজিজুল হক ইনার লেখা। তো ইনি একজন বাংলাদেশের অন্যতম কথা সাহিত্যিক। বিশেষ করে দেশভাগ ভিত্তিক লেখার জন্য তিনি কিন্তু খ্যাত। তো এই লেখাটি অর্থাৎ এই দ্য এক্সাইল বা পরবাসী বা নির্বাসন যাই বলি না কেন, এটি 1971 সালে গল্পটি প্রথম প্রকাশিত হয় আত্মাজা ও একটি করবী গাছ এই সংকলনে। যদি আমরা ইংরেজি ভার্সানটার কথা বলি, তো দ্য এক্সাইল এটি ট্রান্সলেটেড করেছেন তাজউদ্দিন আহমেদ। আমরা এটিকে নিয়েছি একটি অ্যান্থোলজি থেকে, দ্য ব্লিডিং বর্ডার্স নামে, এবং এটি অ্যাকচুয়ালি এডিটেড একটা বই, এবং যার রচয়িতা রয়েছেন জয়জিৎ ঘোষ স্যার এবং মীর মোহাম্মদ আলী স্যার। তো আমরা এই আলোচনাটির বা এই টেক্সটটির আমরা ভেতরে যাব, তবে তার আগে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট জানা দরকার আছে। তো এই পরবাসী বা এই নির্বাসন বা এই এক্সাইল এই গল্পটি রচিত হয়েছে ভারত পাকিস্তান বিভাজন তথা 1947 সালের দেশভাগের পটভূমিতে। দেশভাগের ফলে আপনারা জানেন লক্ষ লক্ষ মানুষ বাস্তুহারা হয়, তাদের ঘরবাড়ি পরিবার সম্পদ সবকিছু হারিয়ে নতুন দেশে আশ্রয় নিতে বাধ্য হতে হয়। তো এই সময়ে ভারত এবং সদ্য গঠিত পূর্ব পাকিস্তান, অর্থাৎ যেটা বর্তমানে বাংলাদেশ নামে পরিচিত, তো এই উভয় দেশেই সাম্প্রদায়িক দাঙ্গা, হত্যাকাণ্ড, ধর্ষণ, অগ্নিসংযোগ এবং মানুষের উপর নিষ্ঠুরতা কিন্তু একটা চরম পর্যায়ে পৌঁছায়। সাধারণ মানুষের মানবিক সংকট এবং চরম নিরাপত্তাহীনতা, এই দুই জিনিসটি এই গল্পের কিন্তু একেবারে কেন্দ্রে আমরা পাবো। এই গল্পে আমরা পাবো কেন্দ্রীয় চরিত্র হিসেবে বশিরকে। এই বশির একজন সাধারণ কৃষক, তার জীবন মাঠে ঘাস কাটা, ধান কাটা, গ্রামের মানুষের সঙ্গে তার শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে কিন্তু আবদ্ধ ছিল। কিন্তু গুজব ও সাম্প্রদায়িক বিদ্বেষ তার জীবনে ধ্বংস ডেকে আনে। তার স্ত্রী, সন্তান ও বন্ধু সবাই মারা যায়। সে শেষ পর্যন্ত নিজের পরিচয়টুকুও ভুলে যায়। এই টেক্সটের একটা অন্যতম একটা মুহূর্তে এসে বশির বলবে, আমি আর বশির নই, বশির শেষ, আমার আর কোনো দেশ নেই। তো আমরা এই গল্পের আমরা কিছু গুরুত্বপূর্ণ চরিত্রগুলিকে দেখে নেব। তো প্রধান চরিত্রে আমরা যাকে পাবো তার নাম হচ্ছে বশির। বশির আমাদের কেন্দ্রীয় চরিত্র, একজন দরিদ্র মুসলিম কৃষক, যিনি দেশভাগের সময় ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গায় নিজের স্ত্রী ও সন্তানকে হারিয়ে উদ্বাস্তু হয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। এবং যদি দেখা যায় এই কাহিনীতে, তাকে একজন মানসিকভাবে বিপর্যস্ত, ভেঙে পড়া ও বিভ্রান্ত এক ব্যক্তি হিসেবে দেখতে পাবো, যে নিজের দেশ, পরিচয় এবং বিশ্বাস হারিয়ে ফেলেছিল। এবং এমনকি শেষ দিকে যদি দেখা যায়, ভুলবশত একজন নিরীহ মানুষকে সে আবার মানে অ্যাজ এ ফিট অফ মোমেন্ট সে কিন্তু হত্যাও করছে। তো এই গেল বশিরের চরিত্র। আমরা যদি দ্বিতীয় চরিত্র দেখি, রয়েছে ওয়াজিদ্দি। সো এই ওয়াজিদ্দি বশিরের কিন্তু একদম কাছের, ক্লোজ বলতে পারা যায়, ঘনিষ্ঠ বন্ধু সম, এবং তার পাশাপাশি বশিরের সহকর্মীও ছিল। এবং যদি মানুষ হিসেবে যদি আমরা পাশাপাশি বসাই বশির এবং ওয়াজিদ্দিকে, তো ওয়াজিদ্দি একজন বাস্তববাদী এবং স্থিতধী ও যুক্তিবাদী মানুষও বটে বলাইতে পারে। সো বশির যখন গুজবে বিশ্বাস করে এবং আতঙ্কিত হয়ে পড়ে, তখন ওয়াজিদ্দি তাকে ধৈর্য ধরতে বলে এবং মনে করিয়ে দেয় একজন মানুষের একটি মাত্র মাতৃভূমি থাকে, তো সেখানে এই অন্য দেশে চলে যাওয়া, আবার একটা অন্য দেশ মাতৃভূমি হয়ে যাওয়াটা অবশ্য অসম্ভব একেবারে। সো পরবর্তীতে সাম্প্রদায়িক হামলায় তিনি কিন্তু মারা যান এই ওয়াজিদ্দি চরিত্রটি। ওকে, তো আমরা পরবর্তী চরিত্রে আসবো। তৃতীয় নম্বর চরিত্র, তার নাম হচ্ছে বশিরের স্ত্রী। নাম নয়, আমরা নামটা পাইনি এই গল্পে, কোথাও কিন্তু তার নামের উল্লেখ নেই। তাকে আক্রমণকারীরা আগুনে পুড়িয়ে হত্যা করে। তো তার মৃত্যু বশিরের উপর কিন্তু গভীর মানসিক
ক্ষত বা আঘাতের সৃষ্টি করেছিল। তো এরপরে চতুর্থ চরিত্রে যদি আসি, তা হচ্ছে বসিরের ছেলে। এই বসিরের ছেলের বয়স মাত্র 7 বছর। তাকে এই দাঙ্গা হাঙ্গামার এবং এই যে ভায়োলেন্সটা হচ্ছিল তার একটা চরম শিকার হতে হয়, কারণ তাকে আক্রমণকারীরা বর্ষা দিয়ে খুঁচিয়ে হত্যা করে। সো এই যে দৃশ্য, বসির মানসিকভাবে তাকে এই যে ভেঙে পড়ার পেছনে অনেকটা দায়ী বলে আমরা কিন্তু মনে করে থাকি, এবং এটাই একেবারে আলটিমেটলি তাকে পাগল করে দিয়েছিল। তো এর পাশাপাশি আরও কিছু গৌণ চরিত্র রয়েছে, যেমন বলতে পারি অপরিচিত এক ব্যক্তি, সো যাকে বসির যে শেষে, গল্পের শেষে হত্যা করেছিল। তো শেষ দৃশ্যে বসির এই যাকে শত্রু মনে করে তাকে কুঠার দিয়ে খুন করেছিল। তো তার চেহারা অনেকটা ওয়াজিদ্দির মতোই মনে হয় বসিরের কাছে। তো এই হত্যাকাণ্ড বসিরের যে মানসিক যে একটা চাপান্তর চলছিল, একটা বিভ্রান্তি, এবং বলতে পারা যায় যে মানসিকভাবে যে ভেঙে পড়েছে তারই একটা প্রতীক। এছাড়া ভিন্ন গ্রাম থেকে আসা কিছু আক্রমণকারী রয়েছে। তো এই ভিন্ন গ্রাম থেকে আসা আক্রমণকারীরা কালী পূজার পর ঢোল, কাঁসর, শঙ্খ ইত্যাদি বাজিয়ে মুসলিম গ্রামে হামলা চালায়। তো এরা ধর্মের নামে নৃশংসতা চালাচ্ছে, আর কিছুই নয়। তো যাদের হাতেই আমাদের বসির তার পরিবারকে বাঁচিয়ে রাখতে পারে না, যাদের হাতেই বসিরের সমস্ত পরিবার কিন্তু তিলে তিলে শেষ হয়ে যায়। তো আমরা এবারে সরাসরি গল্পের সারাংশতে আসবো, অর্থাৎ সামারিতে আসবো। তো গল্পের মূল চরিত্র হচ্ছে বসির বা বসির মিয়া। তো তিনি একজন দরিদ্র মুসলিম কৃষক, যিনি দেশভাগ ও সাম্প্রদায়িক দাঙ্গার বলি হয়ে নিজ গ্রাম ছেড়ে পালিয়ে বাঁচার চেষ্টা করছেন। ওকে, সো গল্পটি শুরু হয় গভীর শীত আর ঘন কুয়াশার এক অন্ধকার রাতে, যেখানে বসির একটি খালি পরিত্যক্ত একটা খালি বসে লুকিয়ে আছে। কাঁপতে কাঁপতে প্রায় অবচেতন হয়ে পড়েছে। বসির কুয়াশায় ঢাকা এক বিশাল শস্য ক্ষেতের পাশে পড়ে আছে বলতে পারা যায় এক প্রকার। কনকনে ঠান্ডায় কাঁপতে কাঁপতে সে চারপাশে শোনার চেষ্টা করে। কোনো শব্দ কিছুই নেই। পাতা ঝরা, হাওয়া বইছে, এমন কিছু শব্দটুকুও শোনা যায় না। তার চারপাশ যেন এক দম বন্ধ হয়ে যাওয়া, দম ফাটা একটা নিঃশব্দতা জমাট বেঁধেছে। কুয়াশায় ঢাকা যেন একটা মৃত্যুপুরী তার কাছে তার মুহূর্তটাকে ফিল হচ্ছে। দিনভর সে শুনেছে দূর থেকে ট্রাকের আওয়াজ, বাসের আওয়াজ, ট্রেনের শব্দ, কিন্তু এখন কুয়াশা নামার পর কোনো কিছুই নেই, শুধু এক বিষণ্ণ এক নিঃসঙ্গতা। এই গভীর শীতে সে নিজের শরীরকে কাপড় দিয়ে ঢাকার চেষ্টা করছে, কিন্তু শরীরটা প্রায় শীতে জমে যাচ্ছে। শীতের রাতে তার মন চলে যায় স্মৃতির দিকে। তার মনে পড়ে ধান কাটার সময়, মনে পড়ে ক্ষেতের কাজ, খড়ের আঁটি, ওই হুক্কা খাওয়া, কাজের আগে ধোঁয়া টানা। ওয়াজাদ্দি ছিল তার ঘনিষ্ঠ বন্ধু। তারা একসাথে কাজ করত, মাঝে মাঝে ঠাট্টা করত, একসাথে হাসতো। তো এই সব কিছুই ছিল একটা শান্তির সময়। কিন্তু সেই শান্তির জীবনে ছেদ পড়ে গুজব ছড়িয়ে পড়ার একটা মুহূর্তে। কি হলো? পূর্ব পাকিস্তানে হিন্দু হত্যা চলছে, আর কলকাতায় মুসলিম নিধন। বসির ভীত, অথচ ওয়াজাদ্দি তাকে শান্ত করে। সে বলে, একজনের একটাই মা থাকে, একটাই দেশ থাকে। কিন্তু সেই ভয়ই সত্যি হয়ে ওঠে। একদিন রাতে হঠাৎ আক্রমণ হয়। ঢোল, শঙ্খ, কাঁসর বাজিয়ে হিন্দু গ্রামবাসীরা কালী পুজোর পর দল বেঁধে মুসলিম গ্রামে হামলা চালায়। আগুন জ্বলে ওঠে। ওয়াজাদ্দি প্রথমে সেখানে বাধা দিতে গিয়ে মারা যায়। এরপর বসির দৌড়ে বাড়ি যায়। বাড়ি গিয়ে দেখে তার ছেলে বর্ষায় বিদ্ধ হয়েছে, তার স্ত্রী পুড়ে কালো ছাই হয়ে গেছে। সে চিৎকার করে ওঠে, হে আল্লাহ,
যদি তুমি মানুষের শরীরে থাকো, বলো তো শরীরের কোন জায়গায় থাকো, আমাকে বলবে ঈশ্বর। তারপর সে পালিয়ে যায় নিজ দেশ ছেড়ে প্রাণ বাঁচাতে। বসির নিজের পরিচয় ভুলে যায়। বসির বলে, আমি আর বসির নই, বসির মরে গেছে, আমার কোনো দেশ নেই। দিনভর সে ঝোপে লুকিয়ে থাকে, রাতে হাঁটে, কারো কাছে সাহায্য চায় না। শীতে, ক্ষুধায়, দুঃখে তার শরীর মন একেবারে পাথরের মতো হয়ে যায়। একদিন রাতে সীমান্ত পেরিয়ে যখন সে এক খালে পড়ে যায়, মনে হয় সে মরবে, এরকম একটা ভাবনা তার। তো সে দেখতে থাকে তার জীবনের সব ছবি, ভেসে ওঠে তার ওই মাঠের কথা, তার বন্ধুদের কথা, তার পরিবারের কথা, ওই আগুন লাগানো, রক্ত, মৃত্যু। হঠাৎ এক অপরিচিত মানুষ খালের পাশ দিয়ে যাচ্ছিল, তার কাঁধে বাঁশ, দুপাশে ঝুড়ি। বসির ভাবে লোকটি পালাচ্ছে, শত্রু একটা। হঠাৎ সে কুঠার দিয়ে ওই লোকটিকে মাথায় আঘাত করে বসে। লোকটি চিৎকার করে পড়ে যায়। বসির দেখে লোকটির মুখ ওয়াজিদ্দির মতো, যেন নিজের বন্ধুকেই সে মেরে ফেলেছে। তার চোখ ঝাপসা হয়ে যায়। দুই দুনিয়া, যেটা সে ছেড়ে এসেছে আর বর্তমানে সে যেখানে আছে, যেন এক প্রকার অশ্রু ধারায় তার কাছে মিশে গেছে। তো একেবারে একটা মানে মোমেন্টারি একটা ফাজলড মুহূর্ত। এখন তার মনের মধ্যে একটা এমন একটা অস্থিরতা কাজ করছে, সে কিচ্ছু খুঁজে পাচ্ছে না। তো এই গল্পটি যদি ভালো করে দেখো, একটা সাধারণ মানুষের একটা মানসিক অবস্থার কথা, যেই মানসিক অবস্থাটা ধ্বংস হয়ে গেছে দেশহীনতা এবং স্মৃতি ও শোকের এই বসে। তো এই হাসান আজিজুল হক তার এই পার্টিশনের বিভীষিকা ও তার চিরস্থায়ী প্রভাবকে অত্যন্ত মানবিক ও কাব্যিকভাবে অত্যন্ত পরিপক্কতার সাথে তিনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তো হাসান আজিজুল হক এই গল্পে মূলত দেশভাগের যে রাজনীতিটা, পলিটিক্যাল অ্যাটমসফিয়ারটা দেখাতে চেয়েছেন তা নয়, বরং তার মানবিক পরিণতিটাকেই তিনি তুলে ধরতে চেয়েছেন। তার ভাষা যদি আমরা লক্ষ্য করি, বাস্তব, কাব্যিক, এবং সেই ভাষাগুলির মধ্যে কিন্তু আবেগপ্রবণতা রয়েছে। তো এক কথায় যদি গুছিয়ে বলি, লেখক কি বোঝাতে চাইলেন মেনলি, তিনি বলতে চাইছেন যে একটি দেশ ভাগ হলে শুধু ভূখণ্ড ভাগ হয় না, মানুষের মনও ভাগ হয়ে যায়। শত্রু, মিত্র, আপন, পর সব সংজ্ঞা হারিয়ে যায়। মানুষ শুধু লড়াই করে। কিসের লড়াই? নিজের প্রাণ, নিজের জীবন বাঁচানোর লড়াই করে। সো এই ছিল আমাদের গল্প পরবাসী বা দ্য এক্সাইল বা নির্বাসন। তো বশিরের কাহিনী আশা করি তোমাদের সবাই ভালো লেগেছে। আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি সবাই বুঝতে পেরেছ। সবার পরীক্ষা ভালো হোক এই কামনা করব। ধন্যবাদ।